বিসমিল্লাহির রহমানির রহিম। এই 23শে মার্চে পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান সহ সারা পাকিস্তানের সকল বেসরকারি সরকারি ভবন এবং শহরের বাড়িগুলোতে সবুজ সাদা শহরের রাস্তাগুলা পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে 23শে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো। কিন্তু 71-এর 23শে মার্চ পাকিস্তান দিবসে কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো ওড়ানো হয়নি, বরং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এদেশের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে বা প্রতিটি বাড়িঘরে, রাস্তাঘাটে, গ্রাম বাংলার গাছে গাছে, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবনে সবুজের মাঝে লাল বৃত্তের উপর হলুদ রঙের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের জবনিকাপাত ঘটালো। পাকিস্তান দিবসে পাকিস্তানি সৈন্যরা কুচকাওয়াজ করল না, পাকিস্তানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি। কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খোলেননি, নীরব ছিলেন। স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে, কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেননি। ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না, কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তবে পাকিস্তানিরা ভয়, লোভ বা কোনো কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চান না, এরকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেনি। যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন, তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত। অপরদিকে 27শে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুই রকম স্বাধীনতা ঘোষণা দেন। মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন, বাংলাদেশ, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন, আই অ্যাম মেজর জিয়া, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমান বেঙ্গলি রেজিমেন্ট, ইপিআর, পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন করেন। যদিও জিয়াউর রহমানের 27শে মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগেই 25শে মার্চ দিবাগত গভীর রাতে, অর্থাৎ ঘড়ির সময় যখন 26শে মার্চ, তখন প্রথম প্রহরেই ঢাকাতে ইপিআর এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তানিরা ঢাকার রাজবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং পিলখানা ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেল, আজকের বিডিআর এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমরা ছাত্র জনতা ওই রাতেই ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই। কিন্তু আমাদের রাইফেল চালানোর ট্রেনিং না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ করতে পারিনি। ইপিআর আর পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল তাৎপর্যপূর্ণ। ইপিআর ও পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে। কারো কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে 25শে মার্চ দিবগত গভীর রাতে যুদ্ধ শুরু করে দিয়েছিল। তারপরও বলা চলে, মেজর জিয়াউর রহমানের 27শে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তিপাগল গোটা বাঙালি জাতি ভীষণভাবে আশান্বিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল। বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করতে মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল, তাদের রহমানের এই স্বাধীনতার উপর চাঞ্চল্য সৃষ্টি করে উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণার সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কোনরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন। অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানিদের হাতে। 27শে মার্চ ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নর নারী, আবাল বৃদ্ধ বনিতা পিঁপড়া শাড়ির মতো ঢাকা শহর ছেড়ে
পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায়। শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কিয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে। সবুজ গ্রাম আর গ্রামের মেঠোপথ ভরে ওঠে সবুজ গ্রাম আর গ্রামের মেঠোপথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষে শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কিষানি নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয়। গ্রামের মানুষ রাস্তায় পথে ঘাটে চিরা গুড় মুড়ি ডাব যা কিছু সয় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে। গ্রামের প্রতিটি বাড়িতে দিন রাত্রি রান্না হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। কে খাচ্ছে, কার বাড়িতে খাচ্ছে, কার ভাত খাচ্ছে কেউ তা জানে না। এ এক মহামিলন, এক মহাভ্রাতৃত্ব কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর হবে কিনা জানি না। মানুষ মানুষের এত আপন, নিজের চাইতে মূল্যবান অপরজন, এ দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিনই বুঝবে না, তাদের কোনোদিন বোঝানো যাবে না। ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি। কত নদী পার হয়েছি পদ্মা নদী। 5 দিন 5 রাত্রি পথ চলেছি, তারপরে গ্রামে এসেছি। একটি পয়সাও খরচ হয়নি, কোথাও একটি পয়সা লাগেনি। গ্রামের মানুষ খাইয়েছে, নৌকার মাঝি নদী পার করে দিয়েছে, থাকতে দিয়েছে। এসব ছিল যেন গ্রামের মানুষের মহা পবিত্র নৈতিক দায়িত্ব। হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে, আর গ্রামের মা বোনেরা তার সেবার ভার তুলে নিয়েছে আপন করে। এপ্রিলের প্রথম সপ্তাহ, এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা। কিভাবে মুক্তিযুদ্ধ করা যায়? 17 এপ্রিল রাত 8টার আকাশবাণী কলকাতা বেতারে বাংলা খবরে বলা হলো, সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান। আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালি ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা। আজ 17 এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলা রামরকাননে জননেতা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলার প্রথম সরকার গঠনের কথা জানানো হলো। মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম ইতিহাসের স্বর্ণ অক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর, এবং এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হলো। জেনারেল উসমানীকে করা হলো প্রধান সেনাপতি। অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠান হলো এই মুজিবনগরে। এখানে প্রবাসী সরকারকে গার্ড অব অনার দেওয়া হলো। শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা। বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায়ের। আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো। আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল। আমরা যারা মুক্তিপাগল কিশোর, তরুণ, যুবক, আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম। মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব। ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকায় চলে এলাম। এই ঢাকায় আমি জন্মেছি, শিশু থেকে কিশোর হয়েছি। এখানেই আমার সব বন্ধু বান্ধব। গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধু বান্ধব নেই। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অন্তত একজন বন্ধু তো খুবই দরকার। কাজেই আবার শত্রুর প্রধান ঘাঁটি ঢাকায় চলে এলাম। প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব, কিন্তু রাতে শুধু মার কথা মনে হয় আমি যুদ্ধে চলে গেলে মা শুধু কাঁদবেন, আমার জন্য মা অনেক কষ্ট পাবেন, অনেক কাঁদবেন। আমার আর কোনো পিছুটান নেই, শুধু মা। আব্বার কথা আমি মোটেও ভাবি না। মার জন্যই মনটা আমার কেমন হয়ে যায়, কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে যায়। এভাবে ভাবতে ভাবতে কয়েকদিন চলে গেল। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে আছে, কিন্তু মাকেও ছাড়তে পারছি না। মুক্তিযুদ্ধেও যাওয়া আমার হয়ে উঠছে না। একদিন আমার মনে হলো, সকল ছেলেরই তো মা আছে। ছেলে যুদ্ধ গেলে মা তো কাঁদবেই। মার কান্নার কথা ভেবে যদি ছেলে মুক্তিযুদ্ধে না যায়, তাহলে তো মুক্তিযুদ্ধও হবে না, দেশও স্বাধীন হবে না।
না, মা কাঁদে কাঁদুক, আমাকে মুক্তিযুদ্ধে যেতে হবে, দেশ স্বাধীন করতে হবে। পরের দিনও এই পাশের বাড়ির আমার এক বন্ধু, বয়সে আমার চেয়ে সামান্য বড়, তার নাম বাবুল আজাদ, তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বললাম। সঙ্গে সঙ্গেই বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল। বলল, আমি তো এরকমই ভাবছিলাম এবং এইরকম একজন বন্ধুই খুঁজছিলাম। তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দুজনে ভারতের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা দু বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে একটি বাড়িতে এসে পৌঁছালাম। তখন প্রায় সন্ধ্যা। শখানেক পুরুষ, মহিলা, শিশু আগে থেকেই নদী পার হওয়ার জন্য এই বাড়িতে ঘাপটি মেরে অপেক্ষা করছে। বাড়ির নদী ঘাটে ছোট একটি ডিঙি নৌকা বাঁধা আছে। এই ছোট নৌকাটিতে 8-10 জনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যাবে না। এই বাড়িতে কোনো মানুষ নেই, শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে। আর এই যে শখানেক মানুষ, এরা সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছে। সন্ধ্যার পর নৌকার মাঝি এসে নদী পার করে দেবে, সেই অপেক্ষায় আছে। নদীতে পাক সেনারা গানবোট নিয়ে ঘাঁটি করেছে। দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে, তাই রাতের অপেক্ষায় সবাই। রাতের অন্ধকারে নদী পার হতে হবে। অন্ধকার ঘনিয়ে এলো, বেশ গাঢ় অন্ধকার। হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোটের সার্চ লাইটের আলো দেখা গেল। এদিকেই আসছে গানবোটটা। চাপা কান্না শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে, কান্দেন না ভাই, কান্দেন না, আল্লাহরে ডাকেন। গানবোটটা দ্রুত এদিকে ছুটে আসছে। সবাই মৃত্যুর ভয়ে চুপসে গেল। কারো কোনো সারা শব্দ নেই, শুধু গানবোটের আওয়াজ আর সার্চ লাইটের আলো। আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম, যাতে গানবোর্ডের সার্চ লাইটের আলোতে দেখা না যায়। বুকের ভেতর ভয়, তার উপরে মানুষের পচা লাশের গন্ধে দম বন্ধ হয়ে আসছে। দিন চারেক আগে পাকিস্তানি হানাদাররা এই বাড়িতে হানা দিয়ে মানুষগুলোকে হত্যা করেছে। আবাল, বৃদ্ধ, বনিতা, কারো মুখেই কোনো শব্দ নেই। অন্তরে শুধু আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেন মৃত্যুই ততই এগিয়ে আসছে। মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম, কেউ শোয়া থেকে উঠবেন না, নড়াচড়াও করবেন না, কোনো কথা বলবেন না। সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন সে ঠিক এভাবেই শুয়ে থাকবেন। কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু। আল্লাহ পাক যদি সহায় হন তাহলে আমরা এভাবে বেঁচে যাব, এছাড়া আমাদের আর কোনো বাঁচার পথ নেই। সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। গানবোট একেবারে পাশে এসে পড়ল। সার্চ লাইটের তীব্র আলোয় আলোকিত হয়ে গেল সারা বাড়ি। বাড়ির আঙিনায় কাপড় শুকানো যে দড়ি বাঁধা ছিল তাও স্পষ্ট হয়ে গেল। গানবোটটি যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল, থামলো না। একসময় অদৃশ্য হয়ে গেল। সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠল। কিছুক্ষণ পর নৌকার মাঝি এলে কার আগে কে যাবে একসঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল। তাতে যা হবার তাই হলো, নৌকা তীরেই ডুবে গেল। নৌকা তুলে আমার বন্ধু বাবুল আজাদ উচ্চ কণ্ঠে ধমকের সুরে বললাম, আমরা একজনও বাকি থাকতে আমরা যাব না। সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব। কে কে আমাদের সঙ্গে নদী পার হবেন? কেউ। আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন, নইলে নৌকা আর তুলব না। সবাই একসঙ্গে মারা পড়বো। জনকয়েক বলে উঠলো, ঠিক আছে, আপনারাই ঠিক করে দেন কে কখন উঠবে। কেউ কেউ বলে উঠলো, আবার নিজেরাই আমাদের ফেলে চলে যেন না। বললাম, দেখতেই তো পাবেন আমরা যাই কিনা। কাউকে ফেলে আমরা যাব না, আমাদের করতে পারবেন এবং আমাদের আগে পার হবেন। আবার নৌকা তুলে পানি ফেলে নৌকা ভাসালাম। ডান দিক থেকে এক এক করে 9 জন নামিয়ে দিয়ে আবার নৌকা ফিরে এলো। শেষ ট্রিপে আমরা দুজন সহ 5 জন এক ভদ্রলোকের বাড়িতে রাত্রি কাটানোর পর সকালবেলায় আমার বন্ধু বাবুল আজাদ কান্না জুড়ে দিল। সে ঢাকায় ফিরে আসবে, আবার আমাকে সঙ্গে নিয়ে ফিরবে। বাবুল আজাদ বলতে থাকলো, রিম্মিকে স্বপ্নে দেখেছি। রিম্মি হলো বাবু এক ধনী লোকের মেয়ে, বাবুল আজাদের প্রেমিকা। খুবই ভালো মেয়ে, সব দিক দিয়েই ভালো। আচার ব্যবহার অমায়িক, দেখতে সুন্দরী, ভালো ছাত্রী, সবার প্রিয়। বাবুল আজাদ বলল, স্বপ্নের ভিতর রিম্মি আমাকে বলছে, বাবুল তুমি যুদ্ধে যেও না, তুমি মরে গেলে আমি কাকে ভালোবাসবো? তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তুমি ফিরে এসো,
নইলে আমাকেও নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সে কি কান্না বাউল আজাদের। আমার কাছে বাবুলের দাবি, চল আমরা ফিরে যাই। কান্না যখন কিছুতেই থামাতে পারলাম না, তখন বললাম, তুই ফিরে যা, আমি আর যাব না। বাবুলের উত্তরে, আমি তোকে ফেলে একা ফিরে যাব না, চল দুজনেই ফিরে যাই। না, আমি ফিরে যাব না, তুই ফিরে যা, আমি তোকে ছাড়া ফিরে যাব না। বাবুল আমাকে সঙ্গে নিয়ে ফিরবে আর আমি ফিরবো না। বাবুলের কান্না থামে না। এক পর্যায়ে বললাম, সীমান্তের কাছেই তো চলে এসেছি, চল আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে, তারপরে ফিরে আসবো। এবার বাবুল আজাদ রাজি হলো, কান্না থামালো। আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম। যতই সীমান্তের কাছে যাচ্ছি, ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। অনেক চড়াই উতরাই পার হয়ে দু বন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছালাম। পথের অনেক কাহিনী, সবকিছু লিখলে ফুরাবে না। ভারতের যে জায়গায় আমরা গিয়ে উঠলাম ভারতের যে জায়গায় আমরা গিয়ে উঠলাম জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো, তবে পাহাড় না। এই জায়গায় উঠতেই দেখি খাকি পোশাক পরা 4-5 জন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে, এবং আরো 7-8 জন আর্মি দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলছে। দেখেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। এ আমি কোথায় এলাম, যে আর্মির ভয়ে সারা পথ কষ্ট করে এখানে আসলাম, আবার এখানে এসে সেই আর্মির সামনে দাঁড়িয়ে গেলাম। ভয়ে আমি হিম হয়ে গেলাম। কিছু সময় জ্ঞান শূন্য থাকে, কোণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। আমি ভীষণ অবাক হলাম, স্বপ্ন দেখছি না তো। পরে বুঝলাম, ও এটা তো ভারত, আর এরা ভারতীয় আর্মি। পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই এক, এটা আমার জানা ছিল না। আমরা শরণার্থী ক্যাম্প বা শিবিরে না গিয়ে সোজা কলেজ টিলায় চলে গেলাম। কলেজ টিলা মানে আগরতলা MBB কলেজ ক্যাম্পাস। এই কলেজটাতেই বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতারা থাকেন। এখানে ছাত্র সংগ্রাম পরিষদের অফিস। শেখ ফজলুল হক মনির নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলার বাণী ও দৈনিক টাইমস পত্রিকার সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। 75-15 আগস্ট শেখ মুনিকে হত্যা করা হয়। আসাম রব ডাকসুর VP, জাসদের সাধারণ সম্পাদক, হোসেন মোহাম্মদ এরশাদের 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা, সম্মানিত ওয়াচডগ শেখ হাসিনার ঐক্যমত্য সরকারের মন্ত্রী। আব্দুল কুদ্দুস মাখন 70-71 ডাকসুর ছাত্র সংসদের GS 90 দশকে মারা যান এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়। MA রশিদ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দপ্তর সম্পাদক, স্বাধীনতার ইশতেহার পাটকারী, স্বাধীনতার পর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বর্তমানে ব্যবসায়ী। শেখ ফজলুল করিম সেলিম প্রাক্তন ছাত্রনেতা, শেখ মনির সহোদর, বর্তমানে দৈনিক বাংলা বাণীর সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য। মিজানুর রহমান মিজান প্রাক্তন ছাত্রনেতা, ADC ল্যান্ড প্রমুখের তত্ত্বাবধানে কলেজ টিলা থেকে বাংলাদেশের ছাত্রদের তালিকাভুক্ত রিক্রুট করে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠানো হতো। এই কলেজ টিলাতে গিয়ে আমরা মনি ভাই, মাখন ভাই, রশিদ ভাই এবং মিজান ভাইয়ের সাথে দেখা করলাম। নেতারা বললেন, যতদিন ট্রেনিং এ যাওয়া না হয় এখানে থাকো। আমরা সারাদিন আগরতলায় ঘুরে বেড়াই, রাতে কলেজ টিলায় ঘুমাই। এমনি করে প্রায় মাসখানেক চলে গেল। আমরা সংগ্রহ করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা শেষ হওয়ার উপক্রম হলো। এদিকে ট্রেনিং এ যেতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এই অবস্থায় বাবু, দোস্ত তুমি থাকো, আমি ঢাকায় যাই, দিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে আসি। আমি সঙ্গে সঙ্গে বাবুলের প্রত্যাখ্যান করে বললাম, না আমি যাব না। ট্রেনিং এ যতদিন না যাই ততদিন না খেয়ে কষ্ট করতে থাকি। কারণ খাওয়ার কষ্টে পড়ে গেলাম। একদিন এক মুঠো ভাত পাই তো না পাই অবস্থা। আর বাবুলের প্রতিদিনই একই কথা, তুই থাক, আমি ঢাকায় যাই, টাকা পয়সা নিয়ে আসি। আমি বলি, না তুই ঢাকায় গেলে আর ফিরে আসবি না। বাবুল আমাকে বোঝায়, দেখ দোস্ত, আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে কি যেতে পারি না? তুই কি আমাকে আটকে রেখেছিস? আমি চলে যেতে চাইলে তো যে কোনো সময় চলে যেতে পারি, তোকে বলে যাওয়ার দরকার কি? আমি এই জন্যই তোকে বলে যেতে চাই যাতে তুই মন খারাপ না করিস। তুই বিশ্বাস কর, আমি কথা দিলাম ঠিকই ঢাকা যেয়ে মার কাছ থেকে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসবো।
আমি বাবুলের কথা বিশ্বাস করলাম না। যে ছেলে বাংলাদেশে থাকতে রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল, সেই ছেলে সীমান্ত পাড়ি দিয়ে ঢাকার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আবার ফিরে আসবে, এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে চিন্তা করলাম বাবুল যে কোনো মুহূর্তে সত্যিই আমাকে না জানিয়ে চলে যেতে পারে। ওকে ধরে রাখার কোনো উপায় তো আমার নেই। না বলে পালিয়ে যাবে, তার চাইতে আমি বাবুলকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিয়ে দিই, সেই ভালো। আমি বাবুল আজাদকে চলে যাওয়ার অনুমতি দিলাম। দু বন্ধু সীমান্তে এলাম, একজন আরেকজনকে জড়িয়ে ধরলাম। অশ্রু সজল চোখে আমি বাবুল আজাদকে বিদায় দিলাম। মনে হলো যেন ওর সঙ্গে আর দেখা হবে না, এটাই শেষ দেখা। বিদায়ের বেলায় শুধু বললাম, আমার মাকে সান্ত্বনা দিস। আমি টিলার উপরে দাঁড়িয়ে রইলাম, সামনে সমতল ভূমি, বাংলাদেশ। ধীরে ধীরে বাবুল বাংলাদেশে নেমে গেল। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাবুলের যাওয়ার দিকে। দৃষ্টিতে যত দূর যায় বাবুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, একসময় দৃষ্টির বাইরে মিলিয়ে গেল। টিলার ওই উপরে কতক্ষণ নির্বাক, পলকহীন, ভারাক্রান্ত, আনমনা হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। ভারতীয় এক শিখ সৈন্যের সংস্পর্শে সংজ্ঞা ফিরে পেলাম। একাকী বিষণ্ণ মনে কলেজ টিলায় ফিরে এলাম। নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হলো। সারা রাত ঘুম হলো না। সারা রাত সারা রাত ভর শুধু মনকে শক্ত করলাম। দেখতে দেখতে সপ্তাহ খানেক পার হয়ে গেল। শুনলাম কলেজ টিলায় আমরা যারা আছি তাদের খুব তাড়াতাড়ি ট্রেনিং এ পাঠিয়ে দেওয়া হবে। শুনে মনটা ভালো লাগলো। মুক্তির জন্য মুক্তির জন্য যুদ্ধ করব। বাবুল আজাদের কথা মনে হলো। বাবুল আজাদ আর আসবে না জানি, তবুও যদি আসে আমাকে পাবে না। এসে দেখবে আমি ট্রেনিং এ চলে গেছি। আমার সাথে বাবুল আজাদের আর দেখা হবে না।